মেয়েটির পাশে গিয়ে দাঁড়ালাম। তাড়াহুড়ো করছিল পুরোহিত। তিনটে লোক আর ঝিটি মেয়েটিকে ধরে রাখতেই ব্যস্ত। অন্য কোনো দিকে তাদের নজর ছিল না। আমাদের স্বামী স্ত্রী বলে ঘোষণা করা। ওরা বললে, এবার চুমু খেতে হবে। আমার স্ত্রী তার বিবর্ণ মুখখানাকে আমার দিকে উঁচু করে তুলে ধরলে। আমি চুমু খেতে যাব, এমন সময় মেয়েটি চেঁচিয়ে উঠল, এসে নয়। তারপর পড়ে গেল অচৈতন্য হয়ে। সাক্ষীরা আমার দিকে আতঙ্কিত দৃষ্টিতে চাইতে শুরু করলে। আমি অবিচলিত। প্রদীপের গল্প স্বল্প, শুধুমাত্র ফান্টানে। এখানে থাকছে কিছু রহস্য, কিছু ভয়, কিছু হাসি, কিছু প্রেম আর অনেক কাহিনী। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো পাইরেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। দয়া করে পাইরেসি করবেন না এবং পাইরেসি সাপোর্ট করবেন না। প্রদীপের গল্প স্বল্পে আজকের গল্প আলেকজান্ডার পুশকিনের তুষার ঝঞ্ঝা। আমাদের ইতিহাসে যে সব দিন ভোলার নয়, সেই সময় 1811 খ্রিস্টাব্দের শেষের দিকে নেনারাদভর জমিদারি মহলে বাস করতেন মাননীয় গাভ্রিলভিচ। আতিথ্য ও দাক্ষিণ্যের জন্য সারা জেলার লোক তাকে চিনত। বাড়িতে তার পাড়াপড়শিদের আগমনের বিরাম ছিল না। কেউ আসতো পানহার করতে আর তার স্ত্রীর সঙ্গে 5 কোপেক বাজির বোস্টন খেলতে। আবার কেউ কেউ আসতো তার মেয়ে মারিয়া গাভ্রিলভনার দর্শন পাওয়ার জন্য। মেয়েটির বয়স ছিল 17। দেখতে তন্নি, মুখের রং ফ্যাকাশে ধরনের। ধনী পাত্রী হিসেবে মেয়েটির সুনাম রটেছিল এবং নিজের জন্য নয়তো নিজের ছেলের জন্য মেয়েটিকে বউ করে ঘরে তোলার আশা ছিল অনেকেরই। মেয়েটি বেড়ে উঠেছিল ফরাসি উপন্যাস পড়ে। সুতরাং প্রেমে তাকে পড়তেই হবে। যাকে সে পছন্দ করলে সে কিন্তু একজন দরিদ্র নিম্নতন অফিসার। ছুটি কাটাতে এসেছিল তার পিতৃপুরুষের ভিটে। যুবকটিও যে ওই একই জ্বালায় জ্বলে মরছিল তা না বললেও চলে। এবং না বললেও চলে যে ওদের পরস্পর আকর্ষণ লক্ষ্য করে মেয়েটির বাবা মা নিষেধ করে দিলে যেন মেয়েটি ওর কথা চিন্তা করা ছাড়ে এবং নিজেরা এমন হাড়ির মতো মুখ করে ছেলেটির সঙ্গে ব্যবহার করতে লাগলো যেন একজন অবসরপ্রাপ্ত ছোট চাকরি। ফলে আমাদের প্রেমিক যুগল পত্রালাপের পথ নিলে আর প্রত্যেক দিন তাদের দেখা হতে লাগলো পাইন কুঞ্জের নির্জনতায়, নয়তো প্রাচীন একটি ক্ষুদ্র গির্জার নিকটে। সেখানে তারা চিরন্তন প্রেমের শপথ নিত, নিজেদের পোড়া কপাল নিয়ে আক্ষেপ করত আর চেষ্টা করত হরেক রকমের সব ফন্দি বার করতে। ইত্যাকার চিঠিপত্র আর আলাপ আলোচনার পরিণতি স্বরূপ অবশেষে তারা এই সিদ্ধান্তে এসে পৌঁছলো যে যেহেতু আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবো না এবং নির্দয় মা বাপ আমাদের সুখের পথে কাঁটা দিচ্ছে, সেই হেতু মা বাপের মতামতের তোয়াক্কা না করলেই তো হয়। সহজেই আন্দাজ করা যায় যে এই চমৎকার সমাধানটি সর্বপ্রথম উদিত হবে তরুণটির মনে এবং মারিয়া গাভ্রিলভনার রোমান্টিক কল্পনা তাতে সাথীসয় উদ্ভাসিত হয়ে উঠবে। শীত এসে পড়ায় তাদের দেখাশোনা বন্ধ হলো বটে, কিন্তু পত্রালাপ হয়ে উঠল আরো সজীব। ভ্লাদিমির নিকোলায়োভিচ তার প্রত্যেকটা চিঠিতে প্রিয়তমাকে অনুনয় করতে লাগলো, এসো আমার হও। গোপনে বিয়ে করে কিছুদিন লুকিয়ে থাকা যাবে, পরে গিয়ে বাপ মায়ের পা জড়িয়ে ধরব। প্রেমিক যুগলের নির্ভীক প্রেম এবং তার জন্য এই দুঃখ বরণ দেখে ওদের মন নরম না হয়ে আর পারে না। নিশ্চয়ই ওরা ডাক দিয়ে বলবেন, আয় বাছারা, আমাদের কোলে ফিরে আয়। মারিয়া গাভ্রিলভনার মন ঠিক করতে অনেক সময় লাগলো। পালিয়ে যাবার অসংখ্য পরিকল্পনা সে এক এক করে বাতিল করলে। অবশেষে
একদিন সে মত দিল। ঠিক হলো, একদিন সে রাতের খাবার টেবিলে না বসে মাথা ধরেছে বলে নিজের ঘরে গিয়ে ঠাঁই নেবে। মেয়েটির ঝিকে এর মধ্যে টানতে হবে। ওরা দুজন তারপর খিড়কির দরজা দিয়ে চলে যাবে বাগানের মধ্যে। তার পিছনে একটা স্লেজ দাঁড়িয়ে থাকবে, তাতে চেপে নেনারাদভ থেকে 5 ভাস দূরে যেতে হবে জাদ্রিনো গ্রামে এবং সোজা গিয়ে ঢুকবে গির্জায়। ভ্লাদিমির সেখানে ওদের জন্য অপেক্ষা করে থাকবে। যেদিন পালাবার কথা তার আগের দিন মারিয়া গাভ্রিলভনা সারা রাত একটুও ঘুমোতে পারলে না। আলমারি নেড়ে চেড়ে পোশাকের একটা পোঁটলা বানালো সে। তারপর কথা গেথে গেথে 2টি সুদীর্ঘ চিঠি লিখলে। একটি তার ভাবপ্রবণ এক সখীর কাছে, আর একটি মা বাপের কাছে। তাতে অতি মর্মস্পর্শী ভাষায় বিদায় চেয়ে বলা হলো তার কাজের পেছনে রয়েছে হৃদয়াবেগের অপরাজেয় তাগিদ, এবং চিঠি শেষ করা হলো এই বলে যে আবার যেদিন সে তার মা বাপের পায়ের কাছে এসে দাঁড়াতে পারবে সেইটিই হবে তার সবচেয়ে সুখের দিন। চিঠি দুটিকে আঁটলো একটি সিল দিয়ে, তাতে শোভন একটি শ্লোকের ওপর উত্তপ্ত 2টি হৃদয়ের নকশা আঁকা। অবশেষে ঠিক ভোরের আগে বিছানায় গা এলিয়ে দিলে। যেটুকু তন্দ্রা এলো, ভয়ানক ভয়ানক সব স্বপ্ন দেখায় তাও ভেঙে যেতে লাগলো মিনিটে মিনিটে। একবার সে স্বপ্ন দেখলে যেন গির্জায় যাবার জন্য স্লেজে উঠতে যাচ্ছে। এ কোথায় নিয়ে যাচ্ছ? বাবা, বাবা, সামনে গভীর খাদ, আমি এই খাদ থেকে পড়ে যাব। বাবা, বাবা, তুমি আমার হাত ছেড়ো না। বাবা, বাবা, পড়ে যাচ্ছি আমি। বাবা। মরতে মরতে তীক্ষ্ণ গলায় দমকে দমকে অনুরোধ করে সে বলছে বিয়েটা তাড়াতাড়ি শেষ করে নিতে। ভয়াবহ বিশৃঙ্খল নানা মূর্তি তার মনের ওপর দিয়ে ভেসে যেতে লাগলো। শেষ পর্যন্ত বিছানা ছেড়ে যখন সে উঠলে, তখন সত্যি করেই তার মাথা ধরে উঠেছে। মুখের রং হয়েছে আরো ফ্যাকাশে। মেয়ের এই উদ্বিগ্ন মূর্তি দেখে মারিয়া গাভ্রিলভনার মা বাপের সস্নেহ উদ্বেগ আর প্রশ্নের বিরাম ছিল না। কি হয়েছে মাসা, অসুখ করেছে নাকি? আর তাতে মারিয়া গাভ্রিলভনার যেন বুক ভেঙে যেত। ওদের শান্ত করতে গিয়ে মারিয়া গাভ্রিলভনা হাসি খুশি দেখাবার চেষ্টা করল, কিন্তু পেরে উঠল না। সন্ধ্যা হলো, বাপের বাড়িতে এই তার শেষ দিন। এ কথা ভেবে বুক টনটনিয়ে উঠল মারিয়া গাভ্রিলভনার। দম তার বন্ধ হয়ে আসতে লাগলো বারবার। আশেপাশের এত দিনকার পরিচিত যত জিনিসপত্র, লোকজন, সবার কাছ থেকে সে বিদায় নিলে মনে মনে, গোপনে গোপনে। রাতের খাবার দেওয়া হলো। বুক তার ঢিপ ঢিপ করে উঠল সজোরে। কাঁপা কাঁপা গলায় বললে রাতে সে খাবে না। বাপ মায়ের কাছে বিদায় নিল। ওরা রোজকারের মতো মেয়েকে চুমু দিয়ে আশীর্বাদ জানালেন। মারিয়া গাভ্রিলভনার চোখের জল আর বাদ মানতে চাইছিল না। নিজের ঘরে কোনো রকমে একবার ঢুকতে পেয়ে আরাম কেদারাটার ওপর সে লুটিয়ে পড়ল কান্নায়। মন চাঙ্গা করতে বলে দাসীটি তাকে প্রবোধ দিতে লাগলো। সবকিছুই তৈরি, আর আধ ঘন্টা পরে মাসা তার বাপের বাড়ি, তার নিজের ঘরখানা, তার শান্ত কুমারী জীবনের কাছ থেকে বিদায় নেবে চিরকালের মতো। বাইরে তখন শুরু হয়েছে একটা তুষার ঝঞ্ঝা। ঝড় উঠছে গো গো করে। জানলা দরজার খড়খড়িগুলো খটখটিয়ে নড়ছে। মাসার কাছে এসব কিছুই মনে হচ্ছিল যেন কিসের একটা শাসানি, কিছু একটা শোকার্ত সংকেত। কিছুক্ষণের মধ্যেই সারা বাড়িটা ঘুমিয়ে পড়ল। মাসা তার কাঁধের ওপর একটা শাল জড়ালে, গায়ে চাপালে গরম একটা পোশাক। তারপর গয়নার হাত বাক্সটি নিয়ে বেরিয়ে এলো খিড়কির দরজা দিয়ে। 2টি পুটলি হাতে করে তার ঝিও এলো সঙ্গে সঙ্গে। ওরা যখন বাগানে গিয়ে পৌঁছলো, তখনও তুষার ঝঞ্ঝা একটুও কমেনি। যেন এই তরুণী অপরাধিনীকে নিরস্ত করবার জন্যই মুখের ওপর এসে ঝাপটা মারছে হাওয়া। বাগানের কিনার পর্যন্ত যেতেই ওদের হয়ে এলো। রাস্তায় স্লেজটা দাঁড়িয়ে আছে। হিমে জমতে জমতে ঘোড়াগুলো আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না। অস্থির জানোয়ারগুলোকে বাঘ মানাবার জন্য ভ্লাদিমিরের কচুয়ানকে গাড়ির ডান্ডাটার সামনে কেবল পায়চারি করতে হচ্ছিল এদিক ওদিক। দাসী সমেত তরুণীটিকে সে এনে বসালে তার গাড়ির ভেতর। গয়নার বাক্স আর পোটলাগুলো স্লেজের ওপর তুলে দিয়ে সে বসলো লাগাম নিয়ে।
সোৎসাহে কদম বাড়ালো ঘোড়াগুলো। এবার কপাল আর কচুয়ান তেরেস্কার হাত যশের উপর মেয়েটিকে ছেড়ে দিয়ে দেখা যাক আমাদের নবীন প্রেমিকটি কি করছেন। সেদিন সারা বেলা শুধু এখান থেকে ওখানে গাড়ি হাঁকিয়ে বেরিয়েছে ভ্লাদিমির। সকালে সে গিয়েছিল জাদ্রিনোর পুরোহিতের কাছে। তার সম্মতি পেতে বিশেষ বেগ পেতে হলো না। তারপর সে গেল আশেপাশের জমিদারদের মধ্যে থেকে সাক্ষী জোগাড় করতে। প্রথমে যার কাছে সে গেল তার নাম দ্রাভিন। বছর 40 বয়সের সর্বনিম্ন পদস্থ একজন অবসর নেওয়া ঘোড়সওয়ার অফিসার। তিনি সাগ্রহে রাজি হয়ে গেলেন এবং বললেন ব্যাপারটা দেখে তার সে আমলের কথা আর ঘোড়সওয়ারিদের নানা রগড়ের কথা মনে পড়ে যাচ্ছে। ভ্লাদিমিরকে ভরসা দিয়ে তিনি তাকে জোর করে আটকে রাখলেন দুপুরের খাওয়ার জন্য। বললেন বাকি দুজন সাক্ষী জোগাড় করতে কোনো অসুবিধাই হবে না। আর বলতে কি দুপুরের খাওয়ার পর এসে হাজিরও হয়ে গেলেন জমি জরিপের জনৈক্য কানুনগো স্মিথ এবং তার সঙ্গে জেলা পুলিশ অফিসারের এক ছেলে। স্মিথের বেশ বড় বড় মোচ, পায়ে ঘোড়সওয়ারি কাঁটা। ছেলেটার বয়স প্রায় বছর 16। হালে সে উলানের একটা রেজিমেন্টে ঢুকেছে। ওরা ভ্লাদিমিরের প্রস্তাবে রাজি তো হলোই, অপুরন্তু ঘোষণা পর্যন্ত করে বসলো যে ভ্লাদিমিরের জন্য তারা জান দিতেও প্রস্তুত। ভ্লাদিমির আবেগে কোলাকুলি করলে তারপর জোগাড় যন্ত্র করার জন্য রওনা দিলে বাড়ির দিকে। সন্ধ্যা হয়ে এসেছিল অনেকক্ষণ। বিশ্বাসী কচুয়ান তেরেস্কাকে যথাবিহিত উপদেশ দিয়ে সে তাকে ত্রয়কা সমেত পাঠালে নেনারাদবতে। তারপর নিজের জন্য তার এক ঘোড়ার স্লেজখানাকে জুততে বলে রওনা দিল জাদ্রিনোর দিকে। আর ঘন্টা দুইকের মধ্যেই সেখানে মারিয়া গাভ্রিলভনার এসে পড়ার কথা। রাস্তাটা ভ্লাদিমিরের পরিচিত। হাঁকিয়ে যেতে 20 মিনিটের বেশি সময় লাগা উচিত নয়। গ্রাম ছেড়ে বাইরের খোলা এলাকায় পৌঁছানো মাত্র ঝড় উঠল, তুষার ঝঞ্ঝা এমন ঘন ঘটায় নামলো যে চোখে কিছুই আর দেখা যাচ্ছিল না। মিনিট খানেকের মধ্যেই সারা রাস্তা ঢেকে একাকার হয়ে গেল বরফে। আশেপাশের সবকিছু হারিয়ে গেল একটা তুহিন ঝিলিমিলির মধ্যে। মিটমিটে হলদেটে সেই কুজ্ঝটির মধ্যে শুধু পা খেয়ে খেয়ে ঝরতে লাগলো বরফের সাদা সাদা টুকরো। আকাশ মাটি সবকিছু হয়ে গেল একাকার। ভ্লাদিমির টের পেলে সে একটা মাঠের মাঝখানে গিয়ে পড়েছে। রাস্তাটায় ফিরে যাবার হাজার চেষ্টা করেও সে পারলে না। ঘোড়াটা যতই এগোয় ততই গিয়ে পড়ে এক অজানা রাজ্যের মধ্যে। কখনো ধাক্কা খায় কোনো তুষার স্তূপের সঙ্গে, কখনো হুমড়ি খেয়ে পড়ে গর্তের মধ্যে। স্লেজখানা বারবার উল্টে যাচ্ছিল। ভ্লাদিমিরের একমাত্র চেষ্টা ছিল কিছুতেই যাতে সে পথটা না হারায়। কিন্তু তার ধারণা মতো আধ ঘন্টা খানিক সময় কেটে যাবার পরেও দেখা গেল যে জাদ্রিনো গ্রামের উপকণ্ঠের গুল্মবনটুকু পর্যন্ত সে পৌঁছতে পারেনি। আরো মিনিট 10 কাটল, কিন্তু গুল্মবনের কোনো চিহ্নই নেই। খোলা একটা ডাঙার ওপর দিয়ে হাঁকিয়ে চলল ভ্লাদিমির। চারিদিকে তার গভীর সব নালা কাটা। তুষার ঝঞ্ঝা তখনও কমেনি, আকাশ মেঘে ঢাকা। ঘোড়াটা কাহিল হয়ে পড়তে শুরু করেছে। বারবার কোমর পর্যন্ত বরফে ডুবে যেতে হলেও ভ্লাদিমির গলগল করে ঘামতে লাগলো। অনেকক্ষণ পরে ভ্লাদিমির টের পেলে সে এতক্ষণ ভুল দিকে গাড়ি হাঁকিয়েছে। ঘোড়ার লাগাম টেনে সে এবার চিন্তায় পড়লো। মনে মনে নানা রকম হিসেব করে অবশেষে তার মনে হলো বোধহয় তার ডান দিকে, না 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 বাম দিকে, না না কোন দিকে বাঁক নেওয়া উচিত ছিল? ডান দিকেই সে এবার মন নিলে। ঘোড়াটা আর নড়ার শক্তি আর প্রায় নেই। পথে কেটেছে প্রায় 1 ঘন্টা। সুতরাং জাদ্রিনো খুব দূর হওয়ার কথা নয়, অথচ গাড়ি সে হাঁকিয়েই চলল। ডাঙাটার শেষ আর পাওয়া গেল না। যা পাওয়া গেল তা শুধু মধ্যে মধ্যে বরফের স্তূপ আর নালা। স্লেজটা ক্রমাগত উল্টাতে লাগলো আর ক্রমাগত তাকে ঠিক করে নিতে হলো। এদিকে সময় ফুরিয়ে আসছে। ভ্লাদিমিরের মন ভরে উঠল তীব্র উদ্বেগে। শেষ পর্যন্ত এক কোণে কালো মতো কিছু একটা নজরে পড়ল। সেই দিকেই ঘোড়া হাঁকালে ভ্লাদিমির। কাছাকাছি এসে দেখলে একটা গুল্ম বন। ভাবলে ঈশ্বরের কৃপায় বোধ হয় সে এবার জাদ্রিনোর কাছাকাছি এসে পড়েছে। বনটা পেরিয়ে গাড়ি হাঁকালে ভ্লাদিমির। বনটা ঠিক পরেই জাদ্রিনো। আশা ছিল হয় সে এবার তার চেনা রাস্তাটা পাবে, নয়তো বনটাকে বেড় দিয়ে তাকে খানিকটা যেতে হবে। রাস্তাটা পেতে দেরিও হলো। দুপাশে তার গাছ, শীতে ঝরে গেছে পাতা।
এই গাছের সারির তলা দিয়েই অন্ধকারে হাঁকিয়ে চলল ভ্লাদিমির। হাওয়ার ঝাপটা এখানে আসতে পারছিল না। রাস্তাটাও বেশ পরিষ্কার। ঘোড়াটা নতুন করে জোর নিয়ে আবার ছুটল, আর এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল ভ্লাদিমির। কিন্তু গাড়ি চললো তো চললই, জাদ্রিনোর দেখা নেই। গুল্ম বনটারও শেষ নেই যেন। সভয়ে সে টের পেলে যে একটা অচেনা জঙ্গলের মধ্যে সে এসে পড়েছে। হতাশ হয়ে সে চাবুক হাঁকাতে শুরু করলো। বেচারা জানোয়ার চেষ্টা করলে কদমে ছুটতে, কিন্তু শিগগিরই নেতিয়ে পড়ল, এবং হতভাগ্য ভ্লাদিমিরের হাজার চেষ্টা সত্ত্বেও হেঁটে চলার বেশি কিছুই তাকে দিয়ে করানো গেল না। অবশেষে বনটা একসময় পাতলা হয়ে এলো। ভ্লাদিমির সেখান থেকে বেরিয়ে এলো বটে, কিন্তু জাদ্রিনোর কোনো চিহ্নই নেই কোথাও। মনে হলো সময়টা প্রায় দুপুর রাত। গাল বেয়ে তখন তার চোখের জল নামতে শুরু করেছে। এলো পাতাড়ি গাড়ি হাঁকাতে লাগলো ভ্লাদিমির। ঝড় থেমে গেছে, মেঘও গেছে কেটে। সামনে পড়ে আছে শুধু একটা তরঙ্গায়িত সাদা বরফের গালিচায় ঢেকে যাওয়া সমতল প্রান্তর। রাতটা মোটামুটি বেশ পরিষ্কার। অনতি দূরে ভ্লাদিমিরের চোখে পড়ল একটা বস্তি, মাত্র গুটি কয় কুটিরের একটা ঝাঁক। ভ্লাদিমির এবার সেই দিকে স্লেজ ঝাঁকালো। প্রথম কুড়েটার কাছে পৌঁছানো মাত্র সে স্লেজ থেকে লাফিয়ে নেমে ছুটে গেল জানলার কাছে। জানলায় ধাক্কা দিতে খানিক বাদে কাঠের খড়খড়ি তুলে একটা বুড়ো তার পাকা দাড়িওয়ালা মুখটা বার করে জিজ্ঞেস করলে, হ্যাঁ কে কে হ্যাঁ কি চাই? বলতে পারো জাদ্রিনো এখান থেকে কত দূর? হ্যাঁ কি বললে? জাদ্রিনো কত দূর? ও হ্যাঁ, তা খুব দূর নয়, তবে প্রায় 10 ভাস্ট। উত্তর শুনে মাথার চুল ছিঁড়ে বজ্রাহতের মতো থমকে দাঁড়ালো ভ্লাদিমির, যেন এইমাত্র সে তার ফাঁসির হুকুম শুনল। তা তুমি কোথা হতে আসছো? বুড়ো লোকটা জিজ্ঞেস করল, কিন্তু জবাব দেওয়ার মতো শক্তিও যেন আর ভ্লাদিমির খুঁজে পাচ্ছিল না। বললে, জাদ্রিনো যাওয়ার জন্য একটা ঘোড়া জোগাড় করে দিতে পারো? চাষিটা বললে, আমাদের ঘোড়া থাকলে তো। তাহলে অন্তত রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য কাউকে আমার সঙ্গে দিতে পারো? সে যা চাইবে দেব। খড়খড়ি বন্ধ করে বুড়ো বললে, খানিক দাঁড়ালে তাহলে আমার বেটাই যাবে। হ্যাঁ। ভ্লাদিমির অপেক্ষা করতে লাগলো, কিন্তু মিনিট খানেক সময় কাটতে না কাটতেই আবার জানলায় ধাক্কা দিলে। খড়খড়ি তুলে দাড়িওয়ালা মুখটা আবার বেরিয়ে এলো। কি কি চাই গো আবার? হ্যাঁ, কই তোমার বেটা কোথায়? আসছে গো, বুট পড়ছে। হিম লাগছে তো, ঘরে খানিক আগুন পইয়েলেন কেন? হ্যাঁ, না না দরকার নেই, তোমার বেটাকে একটু জলদি করতে বলো। অবশেষে দরজা খোলার শব্দ পাওয়া গেল। হাতে একটা লাঠি নিয়ে জোয়ান বয়সী একটা ছোঁড়া বেরিয়ে এলো। আগে আগে চলল, কখনো পথ দেখিয়ে দিচ্ছিল, কখনো বা প্রবল তুষারপাতের নিচে ঢাকা পড়া রাস্তাটা খুঁজে বার করার জন্যে ও থেমে পড়ছে। ভ্লাদিমির জিজ্ঞেস করেছিল, এই কটা বেজেছে বলতে পারো? কেন? আর খানিক বাদেই তো সব ফর্সা হয়ে যাবে। তারপর আর একটা কথাও ভ্লাদিমির উচ্চারণ করেনি। ওরা যখন জাদ্রিনো পৌঁছলো তখন মোরগ ডাকছে। চারিদিক ফর্সা হয়ে গেছে। দেখা গেল গির্জাটায় তালা দেওয়া। ভ্লাদিমির ছোঁড়াটার পয়সা মিটিয়ে দিয়ে ছুটল পুরোহিতের বাড়ি। আঙিনায় তার ত্রয়কা গাড়িখানার কোনো চিহ্ন নেই। আর কি সংবাদই না তাকে শেষকালে শুনতে হলো। কিন্তু এবার নেনারা দভোর মাননীয় কর্তাদের কাছে ফেরা যাক এবং দেখা যাক সেখানে কি হচ্ছে। কি আবার হচ্ছে? কিছুই না। সকালে ঘুম ভেঙে কর্তা গিন্নি এসে বসলেন তাদের বৈঠকখানায়। গাভরিলা গাভরিলভিচের গায়ে ফ্লানেলের মতো কুর্তা, মাথায় নাইট ক্যাপ। প্রাস্কোভিয়া পেত্রোভনা পরেছেন একটা বালাপোষের পোশাক। সামোভার নিয়ে আসা হলো। মারিয়া গাভরিলভনা কেমন আছে, রাতে ঘুমিয়েছে কেমন, জেনে আসার জন্যে গাভরিলা গাভরিলভিচ একটা চাকরানিকে খোঁজ নিতে পাঠালেন। সে ফিরে এসে জানালো, দিদিমণির ঘুম ভালো হয়নি, কিন্তু এখন একটু ভালো বোধ করছেন। এখনই বৈঠকখানায় আসছেন।
সঙ্গে সঙ্গেই প্রায় দরজাটা খুলে গেল। ঘরে ঢুকে মারিয়া গাভরিলভনা প্রথা মাফিক মা বাপকে প্রীতি সম্ভাষণ জানালে। গাভরিলা গাভরিলভিচ জিজ্ঞেস করলেন, মাথার যন্ত্রণাটা এখন কেমন মাসা? একটু ভালো বাবা। ও নিশ্চয়ই হয়েছিল ওই চুল্লিটার জন্য। বোধহয় তাই হবে। সারাদিন আর কিছু ঘটল না, কিন্তু রাত্রে মাসার জ্বর এলো। পাশের শহর থেকে একজন ডাক্তার ডাকতে পাঠানো হলো। সে এসে পৌঁছলো সন্ধ্যায়। রোগী তখন ভুল বকতে শুরু করেছে। অসুখটা বেশ ভারী রকমের হয়ে উঠেছিল। 2 সপ্তাহ ধরে হতভাগিনীকে নিয়ে টানাটানি চলল জমে মানুষে। মেয়েটি যে পালাবার মতলব করেছিল তা বাড়ির কেউ জানতে পারেনি। আগের দিন সন্ধ্যায় লেখা চিঠিপত্রগুলো সব পুড়িয়ে ফেলা হয়েছিল। মাসার ঝিটিও কর্তার ক্ষেপে ওঠার ভয়ে কারো কাছে একটা কথাও ফাঁস করেনি। পুরোহিত, অবসর নেওয়া ঘোড়সওয়ার অফিসারটি, মোচওয়ালা কানুনগো আর তরুণ উলান কোনো কারণবশত চুপ করেছিল। মাতাল অবস্থাতেও কচুয়ান তেরেস্কার মুখ ফসকে একটা ফালতু কথাও বেরোয়নি। সুতরাং ব্যাপারটা গোপন রইল কেবল গন্ডা দেড়েক চক্রীর কাছেই। কিন্তু মারিয়া গাভরিলভনা তার অশান্ত ভুল বকুনির মধ্যে নিজেই তা ফাঁস করে দিলে। তবে ভুল বকুনিটা এতই অস্পষ্ট রকমের যে মাসার মা বিশেষ কিছু বোঝেননি। ভদ্রমহিলা তার মেয়ের রোগশয্যা ছেড়ে নড়তেন না। ভুল বকুনির মধ্য থেকে তিনি শুধু এইটুকু টের পেলেন যে তার মেয়ে ভ্লাদিমিরের প্রতি একান্ত অনুরক্তা এবং রোগটার উৎপত্তি সম্ভবত এই প্রেমের কারণে। এ নিয়ে তিনি স্বামীর সঙ্গে এবং কিছু পাড়া প্রতিবেশীর সঙ্গেও আলাপ করে দেখলেন। শেষ পর্যন্ত সকলেই একমত হয়ে ঠিক করলেন, এ বোধহয় বিধাতারই নির্বন্ধ। কপাল কেই বা খণ্ডাতে পারে। তাছাড়া গরিব হওয়া তো আর অপরাধ নয়। মেয়ে তো আর টাকার থলির সঙ্গে ঘর করবে না, ঘর করবে মানুষের সঙ্গে, ইত্যাদি ইত্যাদি। যা করে ফেলা হয়েছে তা সমর্থনের মতো যুক্তি যখন পাওয়া যায় না, তখন চালু আপ্ত বাক্যগুলো খুব কাজ দেয় বই কি। ইতিমধ্যে মেয়েটি ধীরে ধীরে সেরে উঠল। গাভরিলা গাভরিলভিচের বাড়িতে অনেকদিন থেকেই ভ্লাদিমিরের আসা যাওয়া ছিল না। যে রকমের অভ্যর্থনা সে আগে পেয়েছে তাতে এখানে আসার সাহস তার হয়নি। এবার যেচে গিয়ে তাকে ডেকে পাঠানো হলো। অপ্রত্যাশিত সুখের সংবাদটিও সে পেলে। বিয়েতে কর্তারা সম্মতি দিয়েছেন, কিন্তু এ নিমন্ত্রণের জবাবে যে অর্ধন্মাদ একটা চিঠি এসে পৌঁছলো তা দেখে নেনারাদভোর কর্তাদের বিস্ময়ের সীমা পরিসীমা রইল না। চিঠিতে ভ্লাদিমির আশ্বাস দিয়ে জানিয়েছিল এ বাড়ির কপাট সে আর মারাবে না। হতসুখ এই দুর্ভাগার কথা যেন ওরা ভুলে যায়। মৃত্যু ছাড়া ওর আর কোনো গতি নেই। দিন কয়েক পরে শোনা গেল লোকটা সৈন্য দলে ফিরে গেছে। সময়টা তখন 1812 সাল। অসুখ থেকে সেরে উঠছে বলে ব্যাপারটা মাসাকে দীর্ঘদিন জানানো হয়নি। সে নিজেও কখনো ভ্লাদিমিরের কথা তোলেনি। শুধু মাস কয়েক পরে, বড়দিনের যুদ্ধের পর, সাহসের জন্য পুরস্কৃত ও মারাত্মক আহতদের তালিকায় ভ্লাদিমিরের নাম দেখে মাসা মূর্ছিত হয়ে পড়েছিল। ভয় হয়েছিল অসুখটা বুঝি আবার চেগে ওঠে, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, মূর্ছাটা খারাপের দিকে আর যায়নি। কিছুদিন যেতে না যেতে কিন্তু নতুন একটা শোকের ঘটনা ঘটল। গাভরিলা গাভরিলভিচ ইহধাম ত্যাগ করলেন। গোটা সম্পত্তির মালিক হলো এখন মাসা, কিন্তু তাতে তার কোনো সান্ত্বনা ছিল না। প্রাস্কোভিয়া পেত্রোভনার দুঃখে সেও আন্তরিকভাবে ভাগ নিতে চাইলে এবং শপথ করলে মাকে ছেড়ে সে কোথাও যাবে না। দুঃখের স্মৃতি ঘেরা নেনারোদভ গ্রাম ছেড়ে তারা গিয়ে বসবাস শুরু করলে মহালেরই আর একটা গ্রামে। এখানেও সুন্দরী ধনীকন্যা চারপাশে পানি প্রার্থীর অভাব ঘটল না, কিন্তু মাসার দিক থেকে কেউ এতটুকু উৎসাহ পায়নি। মেয়েটি যাতে তার জীবন সঙ্গী খুঁজে নেয় সেজন্য মা মাঝে মাঝে বোঝাবার চেষ্টা করতেন, কিন্তু মারিয়া গাভরিলভনা তাতে শুধু তার মাথা নেড়ে কি এক চিন্তায় ডুবে যেত। ভ্লাদিমির বাঁচেনি। ফরাসিরা যখন মস্কো প্রবেশ করে তার ঠিক আগেই সে মারা যায়। মাসার কাছে ওর স্মৃতি ছিল পবিত্র, অন্তত তার স্মৃতি জড়িয়ে আছে এমন যা কিছু সে পেয়েছে তাই সে সযত্নে জমিয়ে রেখেছিল। যে বইগুলো সে একসময় পড়ত, তার আঁকা ড্রয়িং, যেসব কবিতা, তার স্বরলিপি সে মাসার জন্য নকল করে দিয়েছিল,
প্রতিবেশীরা তার এই নিষ্ঠা দেখে অবাক হয়ে গিয়েছিল। এই সতী ধর্ম শেষ পর্যন্ত কোনো নায়কের কাছে হার মানে তা দেখার জন্য তারা অপেক্ষা করে রইল সাগ্রহে। এদিকে যুদ্ধে আমাদের জয় হল। বিদেশের নানা জায়গা থেকে সৈন্য দল ফিরতে শুরু করলে দলে দলে লোকে ঘর থেকে ছুটে ছুটে বেরিয়ে এসে তাদের দেখতে থাকল। শত্রুপক্ষের কাছ থেকে রপ্ত করে আনা সঙ্গীত বাজাতো আমাদের বাজনাদার বাহিনীগুলো। অভিযানে যারা গিয়েছিল কিশোর বয়সে, সেসব অফিসাররা ফিরল যুদ্ধের আবহাওয়ায় সাবালক হয়ে, বুকে তাদের পুরস্কারের ক্রুশ ঝোলানো। সিপাহীরা খোশ মেজাজে আলাপ করে চলত নিজেদের মধ্যে। কথায় তাদের অতি স্বচ্ছন্দে ফরাসি আর জার্মান শব্দের মিশেল ঘটত। গৌরব আর উদ্দীপনার কি দিনই গেছে সেসব। মাতৃভূমি শব্দটা কানে পাওয়া মাত্রই সেদিন কি প্রবল আবেগেই না রুশদের বুক ভরে উঠত। কি মধুর সেই পুনর্মিলনের অশ্রু। জাতীয় গৌরবের সঙ্গে জারের প্রতি ভালোবাসা সেদিন কি রকম এক করে আমরা মিলিয়ে নিয়েছিলাম। জারের কাছে সে একদিনের মতো দিনই বটে। মেয়েরা, রুশি মেয়েরা সেদিন হয়ে উঠেছিল অতুলনীয়। কোথায় ভেসে গেল তাদের স্বাভাবিক সংকোচ? বিজয়ীদের ফিরতে দেখে তারা তখন সে কি উল্লাস আর উত্তেজনা। সে সময়কার এমন কোনো অফিসার নেই যিনি তার জীবনের সবচেয়ে সেরা, সবচেয়ে মূল্যবান পুরস্কারটির জন্য কোনো রুশ নারীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করবেন না। এই অপূর্ব সময় মারিয়া গাভ্রিলভনা বাস করছিল তার মায়ের সঙ্গে নতুন প্রদেশে। সৈন্য দলের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী দুটিতে কি উৎসব হয়েছিল তা দেখার সৌভাগ্য তাদের হয়নি। কিন্তু উদ্দীপনার ব্যাপকতা যে মফস্বল আর গ্রামগুলোতে আরো বেশি হয়েছিল তা বেশ বলা যায়। এই সব এলাকায় কোনো অফিসার এসে পৌঁছলে আর কথা নেই, যেন রাস সমারোহ শুরু হয়ে যেত। আর ফ্রক কোট পরা লোকটি যদি একটু প্রেমিক গোছের হয় তো আর রক্ষা থাকত। আগেই বলেছি, মারিয়া গাভ্রিলভনার দিক থেকে কোনো রকম উষ্ণতা আর অবকাশ না থাকলেও তার চারপাশে পানি প্রার্থীর ভিড় লেগেই ছিল। কিন্তু এবার সকলকেই পিছু হটতে হলো যখন বুরমিন নামে এক জখম ঘোড়সওয়ার কর্নেল বুকের ওপর জলজলে একটা সেন্ট জর্জ ক্রুশ নিয়ে মারিয়া গাভ্রিলভনার দুর্ভেদ্য কেল্লায় উপস্থিত হলেন। লোকটার মুখের রঙে এমন একটা বিবর্ণতা যা স্থানীয় তরুণীদের মতে ভারী মন টানে। বয়স প্রায় তার 26। তার নিজের জমিদারিটা মারিয়া গাভ্রিলভনার জমিদারির খুব কাছেই। সেখানেই সে চলছিল ছুটি কাটাতে। লোকটার প্রতি মারিয়া গাভ্রিলভনা বেশ খানিকটা পক্ষপাতিত্ব দেখাতে শুরু করল। ওর কাছে সে যখন থাকত তখন দেখা যেত মারিয়া গাভ্রিলভনার স্বাভাবিক বিষাদ কেটে গিয়ে খানিকটা সজীবতা ফিরে এসেছে। এর মধ্যে মারিয়া গাভ্রিলভনার দিক থেকে ছেনালিপনার এতটুকু কোনো লক্ষণ ছিল না বটে, কিন্তু কবিতাকে দেখে নিশ্চয়ই বলতেন, দেখেছি তার কালো হরিণ চোখ। বুরমিন সত্যি মন কাড়ার মতো যুবক। মেয়েদের যা পছন্দ, বুরমিনের মনটা ছিল একেবারেই সেই রকম। শোভন স্বভাব, মনোযোগী, কথাবার্তায় জালিয়াতি নেই, আর সব কিছুতেই একটা স্বচ্ছন্দ রহস্যের আমেজ। মারিয়া গাভ্রিলভনার সঙ্গে সে সহজ স্বচ্ছন্দ ব্যবহারই করত বটে, তবে মারিয়া গাভ্রিলভনা যা কিছু বলতো, যা কিছু করত, তা থেকে সে তার মন আর চোখ ফেরাতে পারত না। দেখে মনে হতো লোকটা ভারী শান্ত এবং সংযমী, কিন্তু শোনা গেল নাকি সে এক সময় বেদম বেপরোয়ার মতো দিন কাটিয়েছে। তাতে অবশ্য মারিয়া গাভ্রিলভনার চোখে সে খাটো হলো না। সেসব কীর্তি কেলেঙ্কারি তার কাছেও মনে হলো সাহস আর হৃদয়ের উদ্বেলতার লক্ষণ। সুতরাং সানন্দে তা সে ক্ষমা করে নিল। ঘোড়সওয়ার বাহিনীর এই যুবকটি তাকে কখনো প্রেম নিবেদন করেন, আর বিশেষ করে এই জন্যই তার শোভন আদবকেতা, তার সুন্দর আলাপ আলোচনা, তার মনোহর বিবর্ণতা, তার ব্যান্ডেজ বাঁধা বাহু, এসব কিছুর চাইতেও বেশি করে এই নীরবতার জন্যই মারিয়া গাভ্রিলভনার কৌতূহল আর কল্পনা আলোড়িত হয়ে উঠল। সে টের পেয়েছিল মানুষটার ওপর তার একটা ছাপ পড়েছে। বুরমিনের যা বুদ্ধি এবং অভিজ্ঞতা, তাতে সেও নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছে যে মারিয়া গাভ্রিলভনাও তার প্রতি মোটেই উদাসীন নয়। তাহলে এখনো কেন তাকে মারিয়া গাভ্রিলভনার পদতলে এসে প্রেম নিবেদন করতে দেখা গেল না? কি জন্য সে পিছিয়ে থাকছে?
সে কি সেই শঙ্কার জন্যে, অকৃত্রিম ভালোবাসার সঙ্গে যা সবসময় জড়িয়ে থাকে, নাকি তার অহংকারের জন্যে, নাকি এ শুধু এক নিপুণ নাগরের চাতুরালি মাত্র? মারিয়া গাভ্রিলভনার কাছে লোকটা হয়ে উঠল এক দুর্বোধ্য রহস্য। অনেক ভেবে মারিয়া গাভ্রিলভনা স্থির করলে এ সংযমের একমাত্র কারণ নিশ্চয়ই সংকোচ। তাই ওকে সাহস দেওয়ার জন্য মারিয়া গাভ্রিলভনা আরো খোলাখুলিভাবে ওর দিকে নজর দিতে শুরু করলে, আর সুযোগ পেয়ে গেলে এমনকি দরদ প্রকাশ করতেও ভুললে না। এমন একটা উপলক্ষ সে রচনা করতে চাইছিল যা হঠাৎ একেবারে অপ্রত্যাশিত হয়ে দেখা দেবে। অধৈর্য হয়ে সে অপেক্ষা করতে লাগলো সেই মুহূর্তের জন্য যখন রোমান্টিক ঘোষণা সে শুনবে। যে কোনো রকমেরই হোক না কেন, যা রহস্যময়, মেয়েদের কাছে তা চিরকালই অসহ্য। মারিয়া গাভ্রিলভনার এইসব মহড়া ব্যর্থ হলো না। বুরমিন এক স্বপ্নাতুর হয়ে উঠতে লাগলো। তার কালো চোখ জোড়া এমন গভীরভাবে মারিয়া গাভ্রিলভনার মুখের দিকে চাইতে শুরু করলে যে মনে হলো চূড়ান্ত মুহূর্তটা বুঝি আসে। পাড়াপড়শিরা পর্যন্ত বিয়ের কথা নিয়ে এমন ভাবে আলাপ আলোচনা করতে লাগলো যেন ব্যাপারটা সব ঠিকই হয়ে আছে। আর স্নেহাতুরা, প্রাস্কোভিয়া, পেত্রোভনা খুশি হয়ে ভাবলে এতদিনে তাহলে মেয়ের রাজ্যটক বর জুটল। একদিন বৃদ্ধা মহিলাটি তার বৈঠকখানায় বসে বসে গ্রাঁত পেসেন্স খেলার জন্য তাস বাড়ছেন। এমন সময় বুরমিন এসে জিজ্ঞেস করলে, মারিয়া গাভ্রিলভনা কোথায়? ও তো বাগানে রয়েছে, যাও না তুমি। তোমরা দুটিতে না ফেরা পর্যন্ত আমি এখানে একটু বসে থাকি। বুরমিন চলে গেল, আর বুড়ি তার বুকের ওপর ক্রুশের চিহ্ন এঁকে ভাবলেন, ভগবান করুন আজই তাহলে পাকা কথাটা হবে। বুরমিন গিয়ে দেখলে মারিয়া গাভ্রিলভনা বসে আছে একটা পুকুরের পাড়ে, উইলো গাছের নিচে। হাতে তার একখানা বই, পরনে সাদা পোশাক, দেখে মনে হবে ঠিক যেন উপন্যাসের কোনো নায়িকা। মামুলি জিজ্ঞাসাবাদটুকুর পর মারিয়া গাভ্রিলভনা ইচ্ছে করেই আলাপ আলোচনায় ছেদ টেনে চুপ করে রইল। তাতে পরস্পরের অস্বস্তির ভাবটা এমন ভাবে বেড়ে ওঠার কথা যে আকস্মিক মরিয়া একটা ঘোষণা দিয়েই তার অবসান ঘটানো সম্ভব। এক্ষেত্রে যা ঘটল তা এই, বুরমিন তার বিব্রত অবস্থাটার চাপে অস্থির হয়ে বললে, অনেকদিন থেকে সে তার হৃদয় মেলে ধরার একটা সুযোগ খুঁজছিল। মারিয়া গাভ্রিলভনা কি তার কথা একটু শুনবে? মারিয়া গাভ্রিলভনার যে তাতে আপত্তি নেই এ কথা বোঝাবার জন্যে সে তার বইটি বন্ধ করে মাটির দিকে তাকিয়ে রইল। বুরমিন বললে, আমি তোমায় ভালোবাসি। কি ভয়ানকই না ভালোবাসি। মারিয়া গাভ্রিলভনার মুখ লাল হয়ে উঠল, মাথাটা তার আরো ঝুঁকে এলো মাটির দিকে। তোমাকে রোজ দেখতে আসা, রোজ তোমার কথা শোনার মধুর এই আকর্ষণে ভেসে যাওয়া আমার ঠিক হবে। এখন অনেক দেরি হয়ে গেছে, নিয়তিকে আর ঠেকিয়ে রাখা সম্ভব নয়। তোমার স্মৃতি, তোমার অতুলনীয় মধুময় ছবি এখন থেকে আমার সারা জীবনের আনন্দ আর সারা জীবনের বেদনা হয়ে রইল। খুব কষ্টের একটি কর্তব্য আমার বাকি আছে। তোমার কাছে আমার জীবনের একটা মারাত্মক গোপন বিষয় আমায় খুলে বলতে হবে। তাতে তোমার আমার মিলনের মাঝখানে একটা দুস্তর বাধা এসে দাঁড়াবে। সেরকম দুস্তর বাধা সবসময়ই থাকে। তোমার স্ত্রী হওয়া আমার পক্ষেও সম্ভব হতো না। জানি, আমি জানি তুমি আর একজনকে ভালোবাসতে, কিন্তু মৃত্যু আর তারপর এই 3 বছর ধরে শোকের পর প্রিয়তমা মারিয়া গাভ্রিলভনা, আমার একমাত্র সান্ত্বনা তুমি দয়া করে আমার কাছ থেকে কেড়ে নিও না। যখন ভাবি আমার সুখ পূর্ণ করে তুলতে, অমত করতে না, যদি না 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 কথা কই মারিয়া গাভ্রিলভনা, তোমার জন্য কি যন্ত্রণা যে সইতে হচ্ছে আমি জানি। আমি বুঝতে পারি তোমায় আমি পেতে পারতাম, কিন্তু আমি বড় হতভাগা। আমি বিবাহিত। আমি বিবাহিত। আজ 4 বছর হলো আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি জানি না কি আমার স্ত্রী, কোথায় বা সে আছে, আদৌ তার সঙ্গে কখনো আমার দেখা হবে কিনা। কি বললে? কি আশ্চর্য ব্যাপার! আমিও তোমায় কিছু বলবো।
কিন্তু আগে তোমারটা শুনি, বলো তো সবখানি। 1812 সালের গোড়ার দিকে আমি যাচ্ছিলাম ভিলনোর দিকে। বেশ তাড়া ছিল। আমাদের রেজিমেন্ট ছাউনি ফেলেছিল সেখানে। একটা ডাক স্টেশনে এসে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। আমি হুকুম দিলাম জলদি করে আমার জন্য ঘোড়া জুততে। এমন সময় একটা তুষার ঝঞ্ঝা শুরু হয়ে গেল। ডাক স্টেশনের কর্তা আর গাড়োয়ানেরা সকলেই বললে ঝড় থামা পর্যন্ত অপেক্ষা করতে। প্রথমটা ওদের কথা শুনে অপেক্ষা করলাম খানিকটা, কিন্তু কেমন অদ্ভুত একটা উদ্বেগ আমায় পেয়ে বসলো। মনে হলো ভেতর থেকে কেউ যেন আমাকে তাড়া দিচ্ছে। ওদিকে ঝড়ের দাপট কমার কোনো লক্ষণ নেই। অধৈর্য হয়ে আবার ঘোড়া জুততে হুকুম দিলাম আর বেরিয়ে পড়লাম ঝড় মাথায় করে। কচুয়ান কি ভেবে নদীর পাড়ের পথ ধরলে, তাতে নাকি 3 ভাঁজ পথ বাঁধবে। নদীর পাড় সব কিন্তু বরফে ঢেকে গিয়েছিল, ফলে রাস্তার যে মোড়ে আমাদের বাঁক নেওয়ার কথা তা আমরা পেরিয়ে চলে গেলাম। যেখানে গিয়ে পৌঁছলাম সেটা এক অপরিচিত জায়গা। তখনও ঝড় কমার কোনো লক্ষণ নেই। দূরে একটা আলো দেখা যাচ্ছিল, সেই দিকেই গাড়ি হাঁকাতে হলো। গিয়ে দেখা গেল জায়গাটা একটা গাঁ। কাঠের একটা গির্জার ভেতরে আলো জ্বলছে। গির্জার দরজা খোলা। বেড়ার ভেতর দিকে কয়েকটা স্লেজ গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। বারান্দার ওপর পায়চারি করছিল কয়েকজন লোক। আমাকে দেখে একসঙ্গে কয়েকজন চেঁচিয়ে উঠল, কচুয়ানকে বললাম গির্জার বেড়ার ভেতর ঢুকতে। কে একজন বললে, কি ব্যাপার, এত দেরি করলে কি বলে? কোনে মূর্ছা গেছে? পুরোহিত ভেবে পাচ্ছে না কি করা উচিত। আমরা তো বাড়ি ফিরে যাচ্ছিলাম। হ্যাঁ, শিগগির এসো। দ্বিরুক্তি না করে আমি স্লেজ থেকে লাফ দিয়ে নেমে গিয়ে ঢুকলাম গির্জার ভেতর। কয়েকটা মাত্র মোমবাতি জ্বলছে, তাতে একটু আলো হয়েছে আবছা। অন্ধকার এক কোণে একটি তরুণী বসে আছে বেঞ্চিতে, আর একটি মেয়ে তার কপাল টিপে দিচ্ছে। ভগবান বাঁচিয়েছেন, খুব সময় এসে পড়েছেন। যা হোক, দিদিমণিকে আরেকটু হলেই মেরে ফেলতেন আর কি। বুড়ো মতো একজন পুরোহিত এসে জিজ্ঞেস করলে, তাহলে শুরু করা যাক। অন্যমনস্ক ভাবে আমি বললাম, করুন পাদ্রী, শুরুই করুন। মেয়েটিকে ধরাধরি করে এনে দাঁড় করানো হলো। মনে হলো সে বেশ সুন্দরী হবে। ব্যাপারটা এমন একটা যুক্তিহীন, ক্ষমার অযোগ্য চ্যাংড়ামি হয়েছিল। ওফ! আমি বেদির সামনে মেয়েটির পাশে গিয়ে দাঁড়ালাম। তাড়াহুড়ো করছিল পুরোহিত। 3টে লোক আর ঝিটি মেয়েটিকে ধরে রাখতেই ব্যস্ত। অন্য কোনো দিকে তাদের নজর ছিল না। আমাদের স্বামী স্ত্রী বলে ঘোষণা করা। ওরা বললে, এবার চুমু খেতে হবে। আমার স্ত্রী তার বিবর্ণ মুখখানাকে আমার দিকে উঁচু করে তুলে ধরলে। আমি চুমু খেতে যাব, এমন সময় মেয়েটি চেঁচিয়ে উঠল, এসে নয়, এসে নয়। তারপর পড়ে গেল অচৈতন্য হয়ে। সাক্ষীরা আমার দিকে আতঙ্কিত দৃষ্টিতে চাইতে শুরু করলে। আমি অবিচলিতের মতো ফিরে চলে এলাম গির্জা ছেড়ে। স্লেজের উপর লাফ দিয়ে উঠে হাঁকলাম, চালাও! তারপর তারপর তোমার বেচারি বউটির কি হলো? তার কোনো খোঁজই রাখলে না? না, যে গায়ে বিয়ে হলো তার নামটা পর্যন্ত আমি জানি না। কোন ডাক স্টেশন থেকে যে আমি রওনা দিয়েছিলাম তাও খেয়াল নেই। সেসব দিনে গর্হিত এই ধরনের রগড় সম্পর্কে আমার এতটুকু দায়িত্ববোধ ছিল না। গির্জাটা পেছনে সরে যাওয়া মাত্র আমি স্বচ্ছন্দে ঘুমিয়ে পড়েছিলাম, আর সে ঘুম ভাঙে মাত্র পরদিন সকালে, 3য় ডাক স্টেশন আসার আগে। আমার সঙ্গে যে ভৃত্য ছিল, লড়াইয়ে তার মৃত্যু হয়। ফলে যাকে নিয়ে অমন নিষ্ঠুর তামাশা করেছিলাম এবং এখন যে এত নিষ্ঠুরভাবে প্রতিশোধ নিলে, তাকে খুঁজে বার করার আশা আমার নেই। কি কি বললে? তাহলে সেই ব্যক্তিটি তুমি, অথচ আমাকে চিনতে পারলে না? বুরমিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর গিয়ে বসলে মারিয়া গাভ্রিলভনার পায়ের কাছে।
প্রদীপের গল্প স্বল্প আজ এই পর্যন্ত। পরের সপ্তাহে শনিবার ঠিক বিকেল 5টায় হাজির হব এক নতুন গল্প নিয়ে। শুনছেন তো আপনি? অন্যকে শোনানোর জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফান্টান।